আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু আমাদেরকে নাড়া দিয়েছে, কারণ তিনি যে সুইসাইড নোটটা লিখে গেছেন, তিনি বলেছেন রাজনীতি ভদ্রলোকদের জন্য নয়। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, কথা বলবো। স্যার, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় উল্লেখ করে গেছেন, রাজনীতি ভদ্রলোকদের জন্য নয়। দেখো, আমার সাথে ব্যক্তিগতভাবে ওনার সম্পর্ক ছিল। আমি যেমন অধ্যাপক, উনিও অধ্যাপক ছিলেন। আমার অনেক বয়স জ্যেষ্ঠ মানুষ ছিলেন, কিন্তু অধ্যাপক আশিস বন্দ্যোপাধ্যায় এই অঞ্চলের যারা অধ্যাপক, বিশেষ করে সমাজবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, তাদের সবার সাথেই ওনার সম্পর্ক ছিল। বিমলবাবুর সাথে আরও অনেকের সাথেই ছিল। পরিবর্তনের সময় বা পরবর্তী পর্যায়ে একটা ভদ্র মানুষ রাজনীতিতে এসছে, এইভাবেই কিন্তু আমরা দেখতাম। তৃণমূল শাসনকালে রামপুরহাট থেকে উনি 5 বারের বিধায়ক ছিলেন এবং খুব যেখানে অনুব্রত মণ্ডল তারস্বরে কথা বলতেন, হুমকি দিতেন, সেখানে একবার বা দুবার ছাড়া আমি কখনোই দেখিনি যে উনি এমন কোনো শব্দ ব্যবহার করেছেন যার জন্য রাজনীতিতে লজ্জা পেতে হবে। অনুব্রত মণ্ডল যখন গুড় বাতাসার গল্প শোনাতেন, চরম চরম ঢাকের বাদ্যি শোনাতেন, তখন আশিসবাবু অত্যন্ত নিম্ন স্বরে, ভদ্রভাবে কর্মীদের সাথে কথা বলতেন, প্রেসের সাথে কথা বলতেন। একাধিক দপ্তর বিভিন্ন সময় সামলেছেন, ডেপুটি স্পিকারের দায়িত্ব থেকে শুরু করে কৃষি দপ্তরের দায়িত্ব, স্কুল শিক্ষা দপ্তরের দায়িত্ব, একাধিক দপ্তরের দায়িত্ব পালন করেছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও আশিসবাবুকে কিন্তু যথেষ্ট স্নেহের সাথে দেখতেন। এহেন আশিসবাবুর রামপুরহাটে পরাজয় ঘটে। বিজেপি নেতা ধ্রুব চক্রবর্তী, সম্ভবত ধ্রুব সাহা, তার কাছে উনি হারেন এবং হারার পরে আর 5 জন নেতার মতন তিনিও দিশাহীন ছিলেন। তিনি দিশাহীন ছিলেন। অনুব্রত মণ্ডল থেকে শুরু করে অন্যদের মতন তিনিও ঋতব্রত শিবিরেই ছিলেন, অর্থাৎ ভালো তৃণমূলে ছিলেন। কিন্তু তারপরেও একটা ঘটনা আমাদের সবার চোখে এসেছিল যে 21শে জুলাই যখন উনি ভালো তৃণমূলদের সভায় বীরভূম থেকে আসছিলেন, তখন আজকের শাসক দলের এক স্থানীয় নেতা তাকে অত্যন্ত কদর্যভাবে আক্রমণ করে। অত্যন্ত কদর্যভাবে, খুব খারাপ রাজনৈতিক সংস্কৃতি পশ্চিমবাংলায়, তো সেই সংস্কৃতিরই অংশ এখন রাজ্যের শাসক দল। ফলে তাদের স্থানীয় নেতা যেভাবে কুকথা বলেছে, তাকে কয়েকটা সোশ্যাল মিডিয়ার পোস্টেও তার বিরুদ্ধে কুকথা এসছে। এই কনটেক্সট একটা আছে। আশিসবাবু সুইসাইড নোট থেকে কিন্তু যারা পুলিশের বিশেষজ্ঞ, তারা অনেকগুলো প্রশ্ন তুলছেন ইতিমধ্যেই। একটা প্রশ্ন হলো যে তিনি নিজে সুইসাইড করলেন, নাকি তাকে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে সুইসাইড দেখানো হচ্ছে। সুইসাইডটা বাস্তব, নাকি ফোর্সফুলি কিছু ঘটনা ঘটিয়ে সুইসাইড হিসাবে দেখানো হচ্ছে। সুইসাইড নোটটা তার লেখা, তার পরিবারের সদস্যরা বলেছেন, কিন্তু সুইসাইড নোট তো অনেক সময় গান পয়েন্টেও লেখানো হয়। দ্বিতীয় যে বিষয়টা বিশেষজ্ঞরা বলছেন, পুলিশ বিশেষজ্ঞরা, সেটা হলো যে কোনো ধরনের চাপ, সেই চাপের ফলে যদি তার মৃত্যু ঘটে, তার দায়টা কিন্তু কোনো মতেই সরকার অস্বীকার করতে পারেন না। রাজ্যের শাসক দলের তরফ থেকে যদি চাপ আসে, সেটাও অস্বীকার করার জায়গা নেই। বা তৃণমূলের আভ্যন্তরীণ বিবাদের ফলে তার উপরে যদি চাপ আসে, সেটাও দেখার। আমি বলছি সবগুলো অপশনই
খোলা রেখে কিন্তু নিরপেক্ষ তদন্ত করতে হবে। আমার ব্যক্তিগত মতামত, পুলিশের তদন্তের না রেখে এটা বিচার বিভাগের হাতে ছাড়া উচিত, কোনো সিটিং বিচারপতির হাতে ছাড়া উচিত। কারণ দেখো, আমরা না এই মৃত্যুগুলো বারবার দেখেছি। মানে করণদিঘির বিধায়ক দেবেন্দ্র বর্মনের মৃত্যু দেখেছে, ঝুলিয়ে রাখা হয়েছিল। তিনি বিজেপিতে জয়েন করেছিলেন তৃণমূল থেকে। তার আগে রমজান আলীর মৃত্যু আমরা দেখেছি। ফলে আমাদের আশঙ্কা যে কেবলমাত্র পুলিশের তদন্তের উপর না নির্ভর করে এটা যদি কোনো নিরপেক্ষ এজেন্সির হাতে ছাড়া হয়, সরকারেরও ভাবমূর্তি হবে, সিট গঠন করতে পারে, অথবা সিটিং জাজের নিয়ন্ত্রণে যদি বিচারটা হয়। কিন্তু আমি তোমায় একটা বলতে চাই, নিরপেক্ষ যদি বিচারটা না হয় তাহলে একটা আশঙ্কা থেকে যায় যে কেন তার মৃত্যু ঘটল। এবং এই অভিযোগটা কিন্তু কেউ কেউ করছে এখন, যে থানা থেকে, পুলিশ থেকে বা প্রশাসনের একটা অংশ একটা চোরাগুপ্তা থ্রেট করছে। এই থ্রেটটা অনেক সময়ই অনেকে বলছেন যে নানা রকম চাপ তৈরি করা হচ্ছে, তার বিনিময়ে হচ্ছে কিছু, মানে দেনা নেওয়া গল্প আসছে। সত্যি মিথ্যে আমি বলতে পারবো না, কিন্তু অভিযোগগুলো বিরোধী দলের তরফ থেকে করা হচ্ছে। কুণাল ঘোষ করছেন। ফলে এই বলেওছেন, একটা পোস্ট করেছেন তিনি, ঋতব্রত শিবিরকে দায়ী করেছেন, বিজেপিকে দায়ী করেছেন। দেখো, আমি কাউকে দায়ী না করে বলতে চাই যে বিরোধীদের ভয়েসকে সম্মান করা উচিত সরকারের। একটা মৃত্যু কেন ঘটলো, এবং আশিস ব্যানার্জির মতন একজন মানুষ যার বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ ছিল না, যিনি একজন অধ্যাপক মানুষ, তার মৃত্যু কিনারা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু বুঝতে হবে, কারণ এই লোকটা এমনি মারা যায়নি। আমি তোমায় বলছি, এই লোক কিন্তু এমনি মরে যাওয়ার লোক নয়, মানে নিজে থেকে আত্মহত্যা করবে এমন লোক নয়। আমি মিশেছেন, আপনি জানেন, আমরাই অল্প একটু, আমাদের কথা ছাড়া আমাদের তো পাসিং রেফারেন্স, কিন্তু যারা উনার সম্পর্কে জানে তারা কিন্তু মানে উনার ইন্টিগ্রিটি, অনেস্টি এবং খোলা মনের মানুষ, এইভাবেই তাকে চেনে বেশিরভাগ, এবং তৃণমূলের ভেতরেও তৃণমূলের বাইরেও। স্যার, মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো রকম প্রতিক্রিয়া দিতে শোনা যায়নি, কিন্তু শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যথেষ্ট গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। আমি তো দেখলাম অনুব্রত মণ্ডল বলছে আমার সাথে সিএম এর কথা হয়েছে, সিএম জিজ্ঞেস করেছে, জানতে চেয়েছে, ইত্যাদি ইত্যাদি। এমনকি ভিডিও কলিং এও শুভেন্দু অধিকারী তার পরিবারের লোকের সঙ্গে কথা বলেছে। কিন্তু মানে আস্থা দিতে হবে। কথা তো মুখ্যমন্ত্রী বলেছেন, তার রাজধর্ম পালন করেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন চুপ স্যার? কাল থেকেই চুপ, তিনি পতাকা পর্যন্ত তুললেন না। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় কি অবস্থায় আছেন আমি জানি না, মানে শারীরিকভাবেও কিভাবে আছেন জানি না। কারণ যে লোকটা পতাকা তুললো না, কেন তুললো না আমার কাছে বিস্ময়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চুপ করে বসে থাকার মহিলা নন, যিনি রবীন্দ্র জয়ন্তী পালন করে তার উঠানে, তো তিনি তাহলে কেন? সেই জন্য আমি মানে দেখো, এটা পলিটিক্যাল কমেন্ট করতে চাই না। 72-73 বছর বয়স, কি অবস্থায় আছেন না জেনে আমি কমেন্ট করব না। কেমন এমন হতেই পারে, হয়তো দেখা গেল যে খুবই অসুস্থ অবস্থায় আছেন, আমি এদিকে কমেন্ট করে বসে থাকলাম, সেটা করাটা অন্যায় হবে, যেহেতু বয়সটা 72-73। কিন্তু আমি একই সাথে তোমায় বলতে চাই, আশিস ব্যানার্জি কতগুলো নৈতিক প্রশ্ন রেখেছেন, যার উত্তর কিন্তু আগামী প্রজন্মের দিকে তাকালে খুব চিন্তা হয়। তিনি বলছেন ভদ্রলোকের রাজনীতি, মানে আমার মতন লোকের রাজনীতিতে আসা উচিত হয়নি। এই কথাটা তো আমরা বলি, কিন্তু আমি যখন আবার বিশ্লেষক হিসেবে চিন্তা করি যে না, যদি ভদ্রলোকরা রাজনীতিতে না আসেন তাহলে রাজনীতিটা তো আয়ারাম গয়ারামদের হাতে পড়বে। ফলে আশিসবাবু মরে প্রমাণ করলো যে এই মুহূর্তে পশ্চিমবাংলার রাজনীতি অসভ্যদের দ্বারা পরিচালিত। আশিসবাবুর মৃত্যু এবং তার অনুভূতি প্রকাশ করে যে পশ্চিমবাংলার রাজনীতি কতটা কলঙ্কিত। আশিসবাবুর ওই সুইসাইড নোট যদি সত্যি হয় এবং তার যে অনুভূতি তিনি ব্যক্ত করেছেন, তাতে সাধারণ মানুষের যে ভাবনা যে রাজনীতি মানেই হলো জোটচোরদের জায়গা,
এই ভাবনাটা কিন্তু আরও বেশি জোরালোভাবে প্রতিষ্ঠা হয়। কিন্তু আমরা মনে করি যে রাজনীতিতে ভালো লোকের আরও 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 দরকার। কারণ রাজনীতি যদি তোমার কান কাটা দেবু, চোখ রাঙানো তাপস থাকেন, তাহলে কিন্তু আমি বলবো যে রাজনীতিটা আরও বেশি খারাপ হবে, কলঙ্কিত হবে, লুট হবে, সাধারণ মানুষের স্বার্থ বিঘ্নিত হবে। এক আশিসবাবুর মৃত্যু কিন্তু আঙুল দিয়ে দেখালো যে রাজনীতিটা কতটা মনুষ্যত্ববিহীন হতে পারে, কি চাপ তার উপরে তৈরি হয়েছিল, কোন চাপের কাছে হেরে গেলেন তিনি। শেষ জীবনে তাকে পরাজিত হতে হলো। আরেকটা জিনিস, সুইসাইড নোটে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, তিনি বলছেন আমি কিন্তু দুর্নীতির সাথে যুক্ত নয়, কোনোভাবেই যুক্ত নয়, এমনকি যাদেরকে অ্যাটেন্ডেন্ট চাকরি দিয়েছি, যেটা ওনার হাতেই ছিলেন, তাদের থেকে একটা মিষ্টি পর্যন্ত খেতে চাইনি, আর কোনো রেফারেন্স করিনি, কোনো তিনি বলে গেছেন যে আমি কোনো চেক আমি সুপারিশ করিনি, আমি সই পর্যন্ত করিনি, সেই অথরিটিও আমার কাছে ছিল না। তিনি নিজের সম্পর্কে ক্লারিফিকেশন কিন্তু দিয়ে গেছেন, একাধিক ক্লারিফিকেশন দিয়েছেন, এবং উনি আরো বলেছেন যে দলের মধ্যে যখন অন্যায় হয়েছে আমি অনুভব করেছি, কিন্তু আমি প্রতিবাদ করতে পারিনি। সেটা মানে প্রতিবাদ উনি কেন করতে পারেননি সেটা আমার প্রশ্ন থাকবে। কারণ অন্যায় যে করে আর অন্যায় যে করে সহে তব ঘৃণা তিন সমুদরে। ফলে আমি যেটা মনে করি যে যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চুরি জোচ্চুরি নিয়ে সরব, তারা 15 বছর মন্ত্রিসভায় ছিলেন, তারা বিভিন্ন ধরনের পদে ছিলেন, সেই সময় তারা সিস্টেমকে বিরোধিতা করে কেন বেরিয়ে আসেননি? কেন তারা জোচ্চুরি অন্যায় অবিচার দেখেও চুপ করেছিলেন, ক্ষমতা আস্বাদ করেছেন, ভোগ করেছেন? এই প্রশ্ন আমার অতীতেও ছিল, আবারও থাকবে। কিন্তু তারপরেও আমি বলবো যে আশিস বন্দ্যোপাধ্যায় একজন সৎ মানুষ হিসাবে, ভালো মানুষ হিসাবে, সফট স্পোকেন মানুষ হিসাবে, ভদ্র মানুষ হিসাবে কিন্তু সরকারি পক্ষ এবং বিরোধী পক্ষ পাশাপাশি আমাদের মতন একজন বিশ্লেষকের চোখেও কিন্তু ধরা পড়েছিলেন। মানে ঋতব্রত শিবিরে গিয়েও তার মানে শেষ রক্ষা হচ্ছে না তৃণমূল নেতাদের, এবার এটাও স্পষ্ট। হ্যাঁ, কিন্তু মানে উনি তো পরাজিত। আবারও বলছি, উনি যদি নির্বাচিত এমএলএ হতেন তাহলে পুলিশ হয়তো তার পেছনে থাকতো। মানে এই প্রশ্নটা আমার বারবার থাকবে, তোমার চ্যানেলেও থাকবে, যে যারা পরাজিত হচ্ছে তাদের উপর যে ধরনের মানসিক চাপ তৈরি হচ্ছে, তারা অসুরক্ষিত যেভাবে থাকছেন, ঋতব্রত বা তার গোষ্ঠীর যারা এমএলএ বা কাকরি ঘোষ দস্তিদার বা তার যে সাংসদ, গোষ্ঠীর সাংসদ, তারা কিন্তু অনেক সুরক্ষিত। সবশেষ একটা প্রশ্ন, মানে তারা কিন্তু, আবারও বলছি, আশিস বন্দ্যোপাধ্যায়ের সাথে কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি বৈঠকের ছবি আমরা দেখিনি মনে হয়, আশিস বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রধানমন্ত্রীর ছবি দেখিনি, কিন্তু ঋতব্রতর সাথে মুখ্যমন্ত্রীদের ছবি দেখেছি, বা প্রধানমন্ত্রীর সাথে পাতরাস করেছেন এনসিপিআই সাংসদ মানে কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষদের সাথে। ফলে বারবার এই প্রশ্নটা আসছে, পরাজিতদের জন্য সরকার একরকম, আর যারা জয়ী এমএলএ, জয়ী সাংসদ, তাদের জন্য কি সরকার আরেক রকম? আর একটা ছোট প্রশ্ন স্যার, কুণাল ঘোষকে দেখা গেছে কালকে ঋতব্রত শিবিরে পতাকা তুলছে, সেখানে পৌঁছে যেতে, কিন্তু এই কুণাল ঘোষ তাহলে ঋতব্রত শিবিরে যোগ দিয়ে আশিস বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও কিন্তু যাবেন নিশ্চয়ই, যেহেতু প্রশ্ন তুলেছেন, আমি জিজ্ঞাসা করছি। না, আমি তো মনে করি যাওয়া উচিত, এবং তাই তো মনে হয়। পতাকায় যদি উনি পতাকা উত্তোলনে যদি ঋতব্রত শিবিরে উনি যেতে পারেন, তাহলে আশিস বন্দ্যোপাধ্যায় ঋতব্রত শিবিরে ছিলেন, সেখানেও তো যেতে পারেন উনি নিশ্চয়ই। আমি তো মনে করি যে দেখো, যে জিনিসগুলো ঘটছে সেটা কিন্তু সাধারণ মানুষের যেমন বোধগম্যের বাইরে যাচ্ছে, একদম, আবার আমাদের মতন মানুষরাও কিন্তু বুঝে উঠতে পারছি না। কিন্তু একটা বুঝতে পারছি, যারা নির্বাচিত, যাদের নামের পাশে এমএলএ আছে, যারা পরাজিত নয় আশিসবাবুর মতন, তারা অনেক সুরক্ষিত।